নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড গল্পটি সম্পর্কে। 1359 বঙ্গাব্দে মিত্র ঘোষ প্রকাশনী থেকে যে গল্পটি প্রকাশিত হচ্ছে, সেই রেকর্ড গল্পের বিষয়বস্তু, বক্তব্য কী বা কোন তাৎপর্যে তিনি লিখলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় তাঁর রেকর্ড গল্পটি, আজকের আলোচনায় আমরা সেই দিক নিয়ে কথা বলবো। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি যে রেকর্ড গল্প সম্পর্কে কিছু বলার আগে নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে দু চার কথা একটু বোধহয় বলে নেওয়া দরকার। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা মানেই দেশ, সমাজ, মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থেকে তার গল্প লেখা। তার গল্প বারবার আমাদেরকে, যারা আমরা মানুষেরা, মধ্যবিত্তরা, শিক্ষিত সমাজ, যারা নিজেদেরকে শিক্ষিত বলে পরিচয় দিই, মানুষ বলে পরিচয় দিই, সেই মানুষগুলোর মুখোশের আড়ালে থাকা যে হিংস্রতা, তাকে তিনি বারবার উন্মোচন করে দেয়। আপাত ভদ্র শিক্ষিত ধনী মানুষগুলোর যে তাদের মধ্যে যে হিংস্র রূপটা লুকিয়ে রয়েছে, যেখানে একটা মানুষ আর একটা মানুষের প্রতি মমত্বপরায়ণ হওয়ার পরিবর্তে তাকে টোপ হিসেবে ব্যবহার করতে পারে নিজের শিকারের শখ চরিতার্থতা করবার জন্য, তার পরিচয় তিনি দিয়েছেন তার টোপের মতো গল্পে। কখনো বা হাড়ের মতো গল্প আমরা দেখি। একদিকে খেতে না পাওয়া মানুষের যন্ত্রণা কলকাতার প্রেক্ষাপটে, আর একদিকে কলকাতার বাবু, তার হৃদয়ে ওই খেতে না পাওয়া মানুষগুলোর, যারা দিনে দিনে একেবারে মাংস মজ্জা হারিয়ে হাড় সার হয়ে উঠছে, যারা কলকাতার ফুটপাতে কুকুরের সঙ্গে লড়াই করছে হয়তো একটু হাড়ের টুকরো পাওয়ার জন্যই, তারা নিজেরাও হাড়ে পরিণত হচ্ছে। সেই মানুষগুলোর যন্ত্রণা তার হৃদয়কে স্পর্শ করছে না। তিনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মন্ত্রপুত হাড় সংগ্রহ করেছেন, কতককে দেখাচ্ছেন। চাকরির প্রার্থী হয়ে তাঁর পরিবারে, তাঁর বাড়িতে এসে কতক দেখছেন যে একদিকে খেতে না পাওয়া মানুষগুলো কঙ্কালসার হয়ে উঠছে, আর একদিকে বাবু দুনিয়া থেকে অনেক মূল্য দিয়ে, অনেক খরচ করে কিছু হাড় সংগ্রহ করে রেখেছেন তার বিলাসিতা চরিতার্থতার জন্য। অথচ রাস্তার ধারে তাঁরই বাড়ির সামনে যে মানুষগুলো খেতে না পেয়ে মরছে, সেই কঙ্কালসার মানুষগুলোর জন্য তার হৃদয়ে এতটুকু দয়া মায়া জন্মায় না। এই যে আমাদের বলা যেতে পারে জাগ্রত বিবেকের তিনি সন্ধান করছেন, আমাদেরকে বিবেকের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। তার গল্প মানেই একটা বিস্ময়। ছোট গল্প তো জীবনের বহু বিচিত্র বিস্ময়কে তুলে ধরে। নারায়ণ গঙ্গোপাধ্যায় সেই বিস্ময়ের মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়ে দেন। তার রেকর্ড গল্পটিকেও আমরা কিন্তু মোটামুটিভাবে সেই রকমই একটা প্রেক্ষাপটে রেখে বিচার করতে পারি। এই গল্পের মধ্যে কি আছে না, এই গল্পে যে কথককে দেখানো হয়েছে তিনি একজন ইউনিভার্সিটি স্তরে অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্তরের অধ্যাপক। তাঁর স্ত্রী করুণা, তাকেও যে দেখানো হয়েছে তিনিও বলা যেতে পারে একজন একটি কলেজে অধ্যাপনার সাথে যুক্ত। পড়াশোনায় তার বেশ মনোযোগ, কারণ ছাত্রছাত্রীদের তুলনায় তিনি বেশি করেই পড়াশোনা করেন। পড়াশোনা নিয়েই তার দিন কাটে এবং কথকের কথা তো আগেই বললাম। তো এই কথক একবার বুক শেলফের জন্য, একবার বুক কেসের সন্ধানে একবার গল্পকথক পৌঁছে গিয়েছিল কলকাতার চোরা বাজারে। সেই চোরা বাজার থেকে বুক কেসের সন্ধানে গিয়ে নিজের প্রার্থিত জিনিসটি তিনি পাননি ঠিকই, কিন্তু একটি দোকানে অনেক পুরনো আমলের কলকাতার বাবু কালচারের শেষ কিছু সম্বল বিক্রি হচ্ছিল। সেই দোকানটিতে একটি রেকর্ড বাজতে শোনেন এবং সেই রেকর্ডটা তার ভালো লাগেনি ঠিকই, কিন্তু সেখানে থাকা অনেক রেকর্ডের মধ্যে একটি রেকর্ড তার চোখে পড়ে, যেখানে কিছু অজানা ভাষায় কিছু লেখালেখি ছিল এবং সেই রেকর্ডটি তিনি চালাতেও বলেন সেই দোকানদারকে। দোকানদার তার ভাষা জানে না। সেই রেকর্ডের সেই গানটা কিন্তু কথককে তার হৃদয়কে ছুঁয়ে যায়। একটা বলা যেতে পারে একটা কারুণ্যের ছোঁয়া, একটা বিষাদের সুর, একটা যেন অজানা কোনো একটা আবেদন যেন তার হৃদয়কে বিচলিত করে। তাই কোনো রকম দরদাম না করেই তিনি তাকে 12 আনা দিয়ে সেই রেকর্ডটি নিয়ে বাড়িতে চলে আসেন, বাড়িতে চালান। তার স্ত্রী প্রাথমিকভাবে সেই বলা যেতে পারে রেকর্ড নিয়ে কোনো রকম তার কোনো আগ্রহ দেখা যায় না, বরং এইসব দুচ্ছাই বিষয়কে নিয়ে কেন তার স্বামীর এত আগ্রহ, তার পড়াশোনার ব্যাঘাত ঘটানোই বা কেন, সেটা সে বুঝতে পারে না। কিন্তু তারপরে দেখা যায় সেই রেকর্ড শোনার পর তার স্ত্রীও স্তম্ভিত হয়ে যাচ্ছেন, করুণাও স্তম্ভিত হয়ে যাচ্ছে। তারা দুজনেই যেন একটা বিচলিত অবস্থার মধ্যে গিয়ে পড়ে যে এই যে রেকর্ড, তার ভাষাও তারা জানে না, তার সুর কি, তার বক্তব্য ঠিক কী বলতে চাইছে
ঠিক স্পষ্ট করে তারা বুঝতে পারছে না ঠিকই, কিন্তু কোথাও যেন তাদের হৃদয়কে বিচলিত করছে, একটা কারুণ্যের ছোঁয়া তাদের হৃদয়ের মধ্যে জাগিয়ে তুলছে। তারা স্থির থাকতে পারছে না, তারা সন্ধান করছে যে কি বলতে চায় এই রেকর্ডের সুর তাদের যেন বড্ড চেনা, কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারছে না ঠিক কি বলতে চায় এই রেকর্ড। যেন জীবনে অনেক স্মৃতি হাতড়ে তারা সন্ধান করতে চায় যে এই সুর তাদের চেনা, কিন্তু কোন সুর সে তারা স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে কোনো একটা বলা যেতে পারে সুরের সঙ্গে, তাদের শোনা কোনো অভিজ্ঞতার সঙ্গে তাকে পুরোপুরি মেলাতে পারে না। অনেকগুলো ভাষার স্মৃতি তাদের মধ্যে, তাদের স্মৃতিতে, তাদের মনে ভিড় করে আসে, যেখানে কথকের স্ত্রী করুণা জানায় যে ব্রহ্মপুত্র নদের যে বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, যেন তার সঙ্গে কোথাও এই গানের এই সুরের একটা মিল তিনি খুঁজে পাচ্ছেন। কখনো বা তার মনে হচ্ছে যে নাগাদের যে ঢাকের শব্দ তার সঙ্গে যেন মিল আছে, হাতির শব্দের সঙ্গে তার মিল আছে। কখনো বা আবার কথকের মনে হচ্ছে যে মানভূম অঞ্চলে রাত্রির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি একদা যে স্থানীয় সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে সাঁওতাল অধিবাসীদের মধ্যে যে বলা যেতে পারে যে ছৌ নাচ উপলক্ষে নাকারার শব্দ শুনেছিলেন, যেন তার সেই সুর, তার সেই শব্দ, সেই বাণীর সঙ্গে যেন কোথাও এই গান মিলেমিশে যায়। কিংবা কখনো তার মনে হয় যে 42 আগস্ট আন্দোলনের সময় যখন পুলিশের বুলেটের সঙ্গে তাকে লড়াই করতে হয়েছিল, তার ঠিক আগের দিন কোথাও যেন মনে হচ্ছে বালুরঘাটে একটা সাঁওতাল পল্লীতে এই 42 আগস্ট আন্দোলনের ঠিক আগের দিনকে যে নাকারা শব্দ তিনি শুনেছিলেন, যে যুদ্ধের দামামা বেজে গিয়েছিল, তার শব্দের সঙ্গে যেন তিনি মিল খুঁজে পান। এইভাবে একটা অনুসন্ধান চলে লেখক এবং লেখকের স্ত্রীর, কথক এবং কথকের স্ত্রী, অধ্যাপক এবং তার অধ্যাপিকা স্ত্রীর ভাবনা চিন্তার মধ্যে। তারা সন্ধান করতে চান। আমরা দেখতে পাই করুণা অর্থাৎ কথকের স্ত্রীর বান্ধবী, যার নাম রাখা হয়েছে আইভি, তিনি ইউরোপে থেকে সেখানে বলা যেতে পারে গানের উপর, বিদেশি সঙ্গীতের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। তিনিও সেই গানের ঠিক সুর কি বলতে চায় আইডেন্টিফাই করতে পারেন না, বা তিনি ইচ্ছে করেই বলেন না। তার মনে হয় সুইজারল্যান্ডে একটি ম্যারেজ ফেস্টিভ্যাল উপলক্ষে এই গান যে তিনি শুনেছিলেন সেই গানের সঙ্গে এই রেকর্ডের গানের মিল আছে। যদিও এটার মধ্যে কোনো আনন্দের সুর আছে বলে অন্তত তাঁদের এই দম্পতির মনে হয়নি, ফলে তাঁরা কিন্তু এই ডক্টরেট ডিগ্রিধারী মানুষটার পড়াশোনা নিয়েই তাদের বরং অন্তত লেখকের স্ত্রীর যেন সন্দেহ হয় যে সে আদৌ কি ডিগ্রি লাভ করেছিল নাকি পয়সা দিয়ে বিদেশ থেকে ডিগ্রি লাভ করেছে, সে তো আইডেন্টিফাই করতে পারলো না। এই করুণ সুর যা আমাদের ভেতরটাকে বিচলিত করে, বিঘ্নিত করে, স্থির হতে দেয় না। কখনো কোনো সুইজারল্যান্ডের কোনো মানুষের কোনো বিয়ের অনুষ্ঠানের কোনো আনন্দদায়ক গান হতেই পারে না। শেষ পর্যন্ত এক ভূপর্যটক তিনি কিন্তু এই রেকর্ডের গানের রহস্যের একটা ভেদ করেন। তিনি কি বলছেন না, তিনি অর্থাৎ সেই ভূপর্যটক বলছেন যে এই গান আসলে ইউরোপের একটি দেশ, সেই দেশের মুক্তিযোদ্ধাদের গান। যখন নাৎসি বাহিনী, হিটলারের নাৎসি বাহিনী সেই দেশকে আক্রমণ করছে, তাকে অধিগ্রহণ করছে, তখন সেখানকার মুক্তিযোদ্ধাদের মুক্তির গান ছিল এই গান। এবং এই গান শুধু একার গান নয়, সেখানকার সেই দেশের অনেক মানুষ মিলে এই গান গেয়েছিল। এবং নাৎসি বাহিনী সেই প্রত্যেকটি গায়ককে হত্যা করেছে, এবং শুধু তাই নয়, সেই গানকে তারা এক অর্থে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল, তার সমস্ত রেকর্ডকে তারা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু কেমন করে না জানি সেই রেকর্ডেরই একটা অংশ কলকাতার এই চোরা বাজারে এসে পড়ল, এবং কথক সেটাকে সন্ধান করতে গিয়ে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এলো। সেটাই তার কাছে আশ্চর্যের। এবং আমরা দেখতে পাই যে কথকের কাছে এই গান, এই সঙ্গীত আজ তার অর্থস্পষ্ট হলো যে এই গান আসলে মুক্তিযোদ্ধাদের গান, তাদের বেঁচে থাকার গান, লড়াইয়ের গান, অন্যায় অত্যাচার নাৎসি বাহিনীর সমস্ত ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের মুক্তি ঘোষণার গান, যার জন্য তাদেরকে প্রাণ পর্যন্ত দিতে হচ্ছে। আসলে অন্যায় বঞ্চনার বিরুদ্ধে মুক্তিকামী মানুষের বেঁচে থাকার গান। এবং তখন এই গানের সঙ্গে তাঁদের যে অভিজ্ঞতাগুলো, যে কখনো সাঁওতাল অধ্যুষিত অঞ্চলের নাকারার শব্দ, কখনো বা ব্রহ্মপুত্রের যে প্রবল বেগ তার যে শব্দ, কখনো বা
বলা যেতে পারে ছৌ নাচের অনুষ্ঠানের সেই যে নাকারার শব্দ, কখনো বা মনে হয়েছে যে কলকাতার একটি সার্কাসের দল একটি হাতিকে বন্দি করে রেখেছে, একটি বাঘকে বন্দি করে রেখেছে, এবং সেই যে বাঘ চিৎকার করছে, যার মধ্যে একটা কারুণ্য, একটা অসহায়ত্ব এবং একই সঙ্গে একটা ভয়ঙ্করত্বের ছাপ রয়েছে। সেই যে তার মুক্তির প্রার্থনা, সুন্দরবনের কথা তার মনে পড়ে যাচ্ছে, তাকে বন্দি করে রাখা হয়েছে, এই যে তার একটা আপাত অসহায় অথচ একটা ভয়ঙ্কর সেই যে গর্জন, সেই বাঘের যে বাঘ আসলে মুক্তি চায়, মুক্তির জন্য তার প্রার্থনা, সেই গানের সঙ্গে সেই বাঘের গর্জনকে মিলিয়ে ফেলছেন কথক। এই যে এতগুলো স্মৃতি, এতগুলো অভিজ্ঞতা, এবং শেষ পর্যন্ত দাঁড়িয়ে যখন তিনি রাত্রির প্রেক্ষাপটে দেখলেন তাঁরই বাড়ির সামনে দিয়ে একদল ছাত্ররা বিক্ষোভ করতে করতে, প্রতিবাদ করতে করতে, মিছিল করতে করতে যাচ্ছে এবং তাদের উপর পুলিশ আক্রমণ করছে, বুলেটের শব্দ কিংবা কাঁদানি গ্যাস অনেক কিছু ছোড়া হচ্ছে, তাদের বিপ্লবকে দমন করবার চেষ্টা করা হচ্ছে, অথচ তারা প্রতিবাদী। সেই বিপ্লবের সুর সব কিছু যেন এই গানের সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ভূপর্যটকের সূত্রে এই গানের রহস্য উদ্ধার এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলো তাকেও সেই গানের সঙ্গে মিলিয়ে ফেলা, এবং শেষ পর্যন্ত এই গানের অর্থ উদ্ধার করেও এই গানের সঙ্গে যে সুরগুলো তারা জীবনের অভিজ্ঞতাগুলোকে তারা মেলাতে চেষ্টা করেছিল, সেই মেলানোর চেষ্টা যে ব্যর্থ নয়। এই গান শুধু যে ওই ইউরোপের একটি দেশের মুক্তিযোদ্ধাদের গান মাত্র নয়, এ তার দেশের গান, এ আগস্ট আন্দোলনের বিপ্লবের গান। এই গান একজন মুক্তি যারা চায়, যে দেশেই যে প্রেক্ষাপটে যে কালেই হোক না কেন, মুক্তিকামী যে কোনো মানুষের গান হতে পারে। এই গানের মধ্যে আসলে প্রতিবাদ আছে, মুক্তির সুর আছে, এই গানের মধ্যে আসলে সমস্ত অন্যায়, অত্যাচার, বঞ্চনাকে ভেঙে ফেলার কথা আছে, ব্রহ্মপুত্র নদে ছুটে চলার কথা আছে, ওই বন্দি বাঘের গর্জনের কথা আছে। সবটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে রেকর্ড গল্পটা এক ভিন্ন তাৎপর্য, এক ভিন্ন ব্যঞ্জনা আমাদের কাছে তুলে ধরে। সেই ব্যঞ্জনা তাহলে কি না, আসলে আমরা যখন জানতে পারলাম যে এই রেকর্ড, এই গান আসলে ইউরোপের একটি দেশের মুক্তিযোদ্ধাদের গান, তাদের মুক্তির গান, যাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে নাৎসি বাহিনী তাদের উপর অত্যাচার চালিয়ে তাদেরকে হত্যা করে সেই গানের রেকর্ড পর্যন্ত ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই গানের রেকর্ড কেমন করে কলকাতার পথে চলে এলো। আসলে যেটা বলতে চাইছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, সেটা হচ্ছে বিপ্লবের কোনো দেশকাল হয় না, বিপ্লবের কোনো নির্দিষ্ট ভাষা হয় না, সে দেশকাল, সে সময় সব কিছুকে অতিক্রম করে যায়। আসলে এখানে এই কথাই নারায়ণ গঙ্গোপাধ্যায় বলতে চাইছেন যে সেই অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের পথে যখনই মানুষকে অত্যাচারিত হতে হবে, বঞ্চিত হতে হবে, তখনই মানুষ প্রতিবাদ করবে। সেই প্রতিবাদকে যতই জোর করে কণ্ঠস্বরকে আটকে ফেলা হোক না কেন, তবু মানুষ প্রতিবাদ করবে। সে মনুষ্যত্বের লাঞ্ছনার বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে। এই মুক্তির আকাঙ্ক্ষাই এই গানের মধ্যে ব্যঞ্জিত হয়েছে। তাই ইউরোপের প্রেক্ষাপটে সেখানকার মুক্তিযোদ্ধাদের হিল্লার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে যে মুক্তির গান, সেই গান তাই কলকাতার প্রেক্ষাপটে বসে ওই অধ্যাপক কথক বাবু তাই তার কলকাতার পথে যে ছাত্ররা ন্যায্য অধিকারের দাবিতে প্রশাসনের বিরুদ্ধে বা কোনো সংস্থানের বিরুদ্ধে তারা যে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে এবং যাদেরকে জোর করে পুলিশ দিয়ে তাদের কণ্ঠস্বর আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের এই প্রতিবাদের ভাষা, তাদের এই প্রতিবাদের বাণী আর ওই ইউরোপের প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের গানের রেকর্ড, দুইয়ের ভাষার মধ্যে কোনো তফাৎ নেই। বিপ্লবের কোনো দেশকাল হয় না, তার কোনো ভাষা হয় না। যখনই যে দেশে মানুষ অত্যাচারিত হবে, বঞ্চিত হবে, তারা প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের গান তার নিজের দেশকালের সীমা অতিক্রম করে অন্য দেশকালের প্রেক্ষাপটে সেই দেশের মানুষের যে বিপ্লবের মশালটা, তাকেও প্রজ্বলিত হতে সাহায্য করবে। তাই সেই গান, সেই রেকর্ড আমাদের গল্পকথকের কাছে নিজের দেশকাল অভিজ্ঞতার সঙ্গে যেন একাকার হয়ে গেছে। আসলে যে কথা বলছিলাম, বিপ্লবের কখনো দেশকাল হয় না। আমাদের গল্পকথকের স্ত্রী একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন যে এই রেকর্ডকে কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। এই যে কেউ রেকর্ডকে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না, আসলে এই রেকর্ড কি? এই রেকর্ড হচ্ছে মুক্তিকামী মানুষের হৃদয়ের ভাষা, তাদের প্রতিবাদের বাণী। তাই তো সেই প্রতিবাদের বাণী কখনো সাঁওতালদের নাকারার শব্দেও তিনি শুনতে পান, কিংবা নাগাদের ঢাকের শব্দেও শুনতে পান। এই যে একটা কৌম সমাজ, তারাও নিজেদের অস্তিত্বকে বজায় রাখে
সভ্য সমাজের শত প্রতিবাদের মধ্যেও, শত উপেক্ষার মধ্যেও তারা বাঁচবার জন্য নিজেদের সংস্কৃতিকে, নিজেদের ছৌ নাচকে তারা বাঁচিয়ে রাখে। সেই ছৌ নাচেও তো আমরা দেখতে পাবো যুদ্ধের কথা আসে। ফলে সব কিছু মিলেমিশে একটা পরিবেশ তৈরি করে যে এই আদিবাসী সমাজ, যারা সভ্য সমাজের দ্বারা উপেক্ষিত, বঞ্চিত, তারাও বেঁচে থাকতে চায়, তারাও তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়, তারাও তাদের ছৌ নাচের সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়। অর্থাৎ মানুষকে, তার সমাজকে, তার সংস্কৃতিকে, তার কৃষ্টিকে কখনো কোনো সভ্য সমাজ কিংবা ওই হিটলারের নাৎসি বাহিনী তথা হিটলারের মতো একটা ফ্যাসিবাদী আগ্রাসনী শক্তি কখনোই কোনো সমাজকে, কোনো সভ্যতাকে, কোনো গোষ্ঠীকে কখনো জোর করে তার কণ্ঠস্বরকে অবদমিত করতে পারে না। প্রতিবাদ সেখানে ধ্বনিত হবেই। সে প্রতিবাদকে যতবারই গলা টিপে হত্যা করার চেষ্টা করা হোক না কেন, সে প্রতিবাদ নিজস্ব ভাষা পাবেই। তাই তো নাৎসি বাহিনী ওই ইউরোপীয় দেশটির মুক্তি সংগ্রামের সেই মুক্তিযোদ্ধাদের গানকে, রেকর্ডকে নষ্ট করে দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও কেমন করে সেই রেকর্ড কলকাতায় চলে আসতে পারল, এটাই তো আশ্চর্য। আসলে এই রেকর্ড কলকাতার মধ্যে চলে আসা সমস্ত রেকর্ডকে ধ্বংস করে দিতে চেয়েও সেই রেকর্ড যে কলকাতায় পাওয়া যাচ্ছে, যে কলকাতা চোরা বাজারে গিয়ে অনেক মানুষ বারবার ঠকে যায়, সেখানে সেগুন কাঠ বলে অনেক সস্তা দরের কাঠ বিক্রি করে দিয়ে মানুষকে ঠকানো হয়, কিন্তু কথক ঠকেননি। তিনি কিন্তু একটা মূল্যবান সম্পদ পেয়েছিলেন, প্রতিবাদের ভাষা, প্রতিবাদের গান। আসলে এখানে তো এই ব্যঞ্জনাটুকুই আছে যে এই যে গল্প কথকের স্ত্রী বলছেন যে এই রেকর্ডকে কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। আসলে বিপ্লবকে কেউ দমন করে রাখতে পারে না। সেই বিপ্লবের স্ফুলিঙ্গ কোনো না কোনোভাবে ঠিক আরেকটা মশালকে জ্বালিয়ে দেবেই। তাই তো সমস্ত রেকর্ডকে ধ্বংস করে দিতে চেয়েছিল যে নাৎসি বাহিনী, তারা পারেনি। সেই রেকর্ড, সেই বিপ্লবের আগুনের একটা স্ফুলিঙ্গ কলকাতায় চলে এসেছে এবং যেটা কথকের মধ্য দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে, সমাজের কাছে এসে পৌঁছেছে। এই রেকর্ড মানুষের প্রতিবাদের ভাষা। তাই ইউরোপের প্রেক্ষাপটে একটি দেশ তাদের মুক্তিযোদ্ধাদের গানের সঙ্গে লেখক তাঁর পারিপার্শ্বিক, তাঁর অতীত, বর্তমান, ভবিষ্যৎকে মেলাতে পারেন। কলকাতার রাজপথে যারা ন্যায়ের পথে লড়াই করে, নিজেদের অধিকার বুঝে নেবার জন্য লড়াই করে, পুলিশের দ্বারা আক্রান্ত হয়, সেই ছাত্র দলের প্রতিবাদের ভাষার সঙ্গে ওই গান যেন মিশে যায়। এই প্রতিবাদী মানুষগুলো আর সেই মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ যেন একাকার হয়ে যায়। আসলে যে কথা আমরা আগেই বলছিলাম যে বিপ্লবের কোনো দেশকাল হয় না, বিপ্লবের কোনো ভাষা হয় না। সে ভাষা সমস্ত প্রতিবন্ধকতা, শব্দকে অতিক্রম করে সে আসলে একটা সুর, একটা বাণী হয়ে হৃদয়কে অভিভূত করে। সেই দেশের ভাষাকে আমার জানবার প্রয়োজন হয় না, সেই গানের সুরটুকু আমরা ঠিক চিনে নিতে পারি, তার বিপ্লবের আঁচটুকুকে নিজের মধ্যে ঠিক ধারণ করতে পারি। আমরা আজকে শিক্ষিত মধ্যবিত্তরা, এই যে একজন অধ্যাপক দম্পতিদের কথা বলা হয়েছে, এ তো আজকের শিক্ষিত মধ্যবিত্ত সুবিধাবাদী মানুষদের কথা বলছে, যারা সমাজের জন্য কিছু করে না, প্রতিবাদের কোনোদিনও অংশগ্রহণ করে না, যারা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নিজেকে সরিয়ে রেখেছে। তাদের রক্তের মধ্যে যে প্রতিবাদকে তারা অবদমিত করে রেখেছে, সেই প্রতিবাদের গানই তাদের বাড়িতে আসছে ওই রেকর্ডের মধ্য দিয়ে। তাই রক্তের মধ্যে যে প্রতিবাদ থাকে অথচ আমরা তাকে দমিয়ে রাখি, সেই প্রতিবাদের বাণীটাকে যেন উস্কে দিয়েছে এই রেকর্ড। ফলে এইভাবেই রেকর্ড গল্পের মধ্য দিয়ে আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রতিবাদকে উস্কে দিতে চেয়েছেন, বলতে চেয়েছেন মানুষের আত্মাকে, মানব আত্মাকে কিংবা মনুষ্য জাতিকে, তার স্বাধীন পথ চলাকে কখনো আটকে রাখা যায় না। সে ওই ব্রহ্মপুত্রের মতোই সব কিছুকে ভেঙে চুরে আবার এগিয়ে যেতে চায়। সে ওই বাঘের গর্জনের মতোই মুক্তির প্রার্থনা করে। সে ওই ছাত্র দলের প্রতিবাদের মতোই বারবার ভাষা পেতে চায়। আর সেই ভাষা ওই ইউরোপীয় দেশের মুক্তিযোদ্ধাদের গানের মধ্য দিয়েই যেন একটা রূপ পাচ্ছে। সেই গান শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকছে না, সেই দেশে সীমাবদ্ধ থাকছে না, সেই দেশের নাৎসি বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের গান হয়ে থাকছে না। সেই গান যে কোনো দেশ, কাল, সমাজের প্রেক্ষাপটেই যে কোনো মুক্তিকামী মানুষেরই প্রতিবাদের গান হতে পারে। যতদিন সমাজে অন্যায় থাকবে, অত্যাচার থাকবে, বঞ্চনা থাকবে, ততদিন এই রেকর্ডকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ ততদিন মানুষকে বারবার প্রতিবাদ করতে হবে, অন্যায় বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই এই রেকর্ড কখনো নিশ্চিহ্ন হতে পারে না যতদিন না এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, বঞ্চনা না পুরোপুরি দূর হয়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড গল্প এবং সেই গল্পের বিষয় এবং বক্তব্য নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন।
বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।